হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কনসেপ্ট চেজার্স। আবারও চলে এসেছি তোমাদের জন্য লিনিয়ার ইনইকুয়ালিটি চ্যাপ্টার অর্থাৎ ক্লাস 11 সেমিস্টার 1-এর, যেটা খুবই একটা সহজ চ্যাপ্টার লিনিয়ার ইনইকুয়ালিটি। তার আজকে শেষ পার্ট অর্থাৎ লেকচার 7, যেটা হচ্ছে গিয়ে আমাদের শেষ লেকচার এই চ্যাপ্টারের ওপর। সেই লেকচারটা নিয়ে আজকে চলে এসেছি। আজকের লেকচারের ডিউরেশন কতক্ষণ হবে তোমাদের তো ফার্স্ট এটাই কোশ্চেন হয়ে থাকে সবার, যে ক্লাসের ডিউরেশন কতক্ষণ হবে না। সেটাও প্রথমে তোমাদের বলে রাখি যে আজকের ক্লাসের ডিউরেশন কিন্তু তোমাদের 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট এর মধ্যেই রাখার চেষ্টা করব। ম্যাক্স টু ম্যাক্স যদি চাই 1.5 ঘন্টা। কারণ আজকে তোমরা বলবে স্যার আজকে এতক্ষণ কেন লাগবে, আজকে তো আপনি বলেছিলেন শেষ ক্লাসে 10টা এমসিকিউ করাবেন। হ্যাঁ, শেষ ক্লাসে 10টা এমসিকিউ করাবো। তো 10টা এমসিকিউতে টাইম লাগবে, কারণ হচ্ছে আজকের কোশ্চেনগুলো হচ্ছে লেখা অঙ্ক, মানে মেনলি 10টাই লেখা অঙ্ক। তাই ওগুলোতে তো টাইম লাগবে। দেখি যদি বলতে সেরকম পারবো না, তবে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে আজকের লেকচারটা রাখার চেষ্টা করবো। আর ম্যাক্স টু ম্যাক্স হয়ে যায় তাহলে 1.5 ঘন্টা যাবে। এবং আজকের এই লেকচারটা হয়ে গেলে তোমাদের কিন্তু লিনিয়ার ইনইকুয়ালিটি যথা রৈখিক অসমীকরণ চ্যাপ্টারটি পুরোপুরি কমপ্লিট। এবং রৈখিক অসমীকরণ চ্যাপ্টারটি পুরোপুরি কমপ্লিট হয়ে যেহেতু আজকে যাচ্ছে, এবং এরপরে তোমাদের এই চ্যাপ্টারের ওপর এমসিকিউ এক্সপ্রেসে তো আসবে। এবং আজকে তোমাদের কাছে ভিডিওটা জমে যাবে, সেটা তো আর আজকেই ভিডিওটা যাবে না। ভিডিওটা আমি রেকর্ড করছি কবে, ভিডিওটা আমি রেকর্ড করছি 17ই জুলাই। তো 17ই জুলাই তোমাদের শুভদীপ দা যেটা করিয়েছে এমসিকিউ এক্সপ্রেসে ফার্স্ট লাইভ ক্লাস সেট থিওরি চ্যাপ্টারের ওপর, ক্লাসটা অবশ্যই দেখবে তোমরা লাইভে জয়েন হয়ে। তো অবশ্যই দেখে থাকবে, যদি লাইভে না দেখে থাকো তাহলে রেকর্ডেডেও তো সেটা পেয়ে যাবে, রেকর্ডেড অবশ্যই দেখবে। এবং তোমাদের জন্য খুবই মানে পরিশ্রম করে খুবই মানে একটা বই থেকে না, বিভিন্ন বই ঘেঁটে আমরা কিন্তু ভালো ভালো লেভেলের এমসিকিউ করাচ্ছি, যাতে করে তোমাদের সেই এমসিকিউ গুলো করার ফলে তোমাদের টোটাল যে চ্যাপ্টারের মানে টোটাল যে কনসেপ্ট সেই এমসিকিউ গুলো করার ফলে যাতে ক্লিয়ার হয়ে যায়, সেই জন্যই আমরা করাচ্ছি। তো সব দাদা মানে সবাই তোমাদের অল সাবজেক্টের ফ্যাকাল্টি যারা তোমাদের যে দাদা দিদিরা রয়েছে তারা সবাই আনবে, আমারও আসবে। আমার তোমাদের লিনিয়ার ইনইকুয়ালিটি চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে, এবং লিনিয়ার ইনইকুয়ালিটি চ্যাপ্টারের ওপর আশা করছি নেক্সট উইকেই আমি এমসিকিউ এক্সপ্রেসের ক্লাসটা নিয়ে আসবো। এবং আমার ক্লাসটা রেকর্ডেডেই তোমরা পাবে, এবং আশা করছি তোমরা সবাই খুব ভালোবাসা দেবে এবং খুব বেশি বেশি করে তোমরা দেখবে লেকচারটা, এবং তোমাদের তো খুবই হেল্পফুল হবেই লেকচারটা, এটা আমি 100% গ্যারেন্টি দিচ্ছি। এবং তোমাদের যেটা দিয়েছি আমি, যে উম, তোমাদের ক্লাস 11 সেমিস্টার 1-এর লাস্ট যে 55 ডেজ কিভাবে তোমরা পড়াশোনা করবে, সেটা আমি বানিয়ে দিয়েছি। সেটা তোমরা অবশ্যই ভিডিওটা আমাদের চ্যানেলে পেয়ে যাবে, এবং ভিডিওটা অবশ্যই তোমরা মন দিয়ে দেখবে। এই 36 মিনিটের মতো ভিডিওটা হয়েছে। তো ভিডিওটা দেখলে তোমরা একটা মানে যারা এখনো পর্যন্ত শুরু করোনি তারা একটা প্রপার রোড ম্যাপ পেয়ে যাবে। 55 ডেজের প্রপার রোড ম্যাপ, সবগুলো চ্যাপ্টার কীভাবে কমপ্লিট করবে। এবং সেখানে আমার একটা ভুল হয়েছে, সেই ভুলটা হচ্ছে তোমাদের যে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন চ্যাপ্টারটা আমার মাথায় ছিল না যে সেই চ্যাপ্টারটাও তোমাদের ক্লাস 11 সেমিস্টার 1-এ রয়েছে। আমি ভেবেছি সেই চ্যাপ্টারটা তোমাদের সেমিস্টার 2-তে রয়েছে, তাই আমি সেই চ্যাপ্টারটাকে আর অ্যাড করতে ভুলে গেছি। তো তোমরা ওই 55 ডেজের মধ্যে যদি তোমরা কোথাও থেকে 2 দিন অথবা 3 দিন 55 ডেজের মধ্যে বাকি চ্যাপ্টারগুলো থেকে যদি 2 দিন কিংবা 3 দিন তোমরা ওখান থেকে বের করে নিতে পারো, তাহলে সেই 3 দিন তোমরা পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন চ্যাপ্টারটা করে রিভিশন করে নিতে পারবে। যদি ওখান থেকে পসিবল না হয় তাহলে এক্সট্রা 2 থেকে 3 দিন তোমরা কিন্তু চ্যাপ্টারটার ওপর দিলে কিন্তু তোমাদের হয়ে যাবে। আর যদিও তোমরা ওই চ্যাপ্টারগুলো করো, যদি কারো মনে হয় না পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনটা আমি করতে চাই না, তো স্কিপ করতে পারো। বাট আমি বলবো পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন চ্যাপ্টারটা করো, কারণ তোমাদের কম্পিটিটিভের ক্ষেত্রে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন চ্যাপ্টারটা কিন্তু খুব ভালোভাবে কাজে লাগবে। তাই পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনটা 2 থেকে 3 দিন বের করে কিন্তু করে নিতে পারবে। তো বেশি আর ভাট না বকে আজকের মেন টপিকেই আমরা চলে আসি, অর্থাৎ স্টার্টার না বকে আমরা মেন কোর্সেই চলে আসছি। এবং আজকের মেন কোর্সে কি রয়েছে আমি তোমাদের জন্য, যেহেতু তোমাদের বইয়ের কোশ্চানটা আমি আমার কাছে বই তো নেই, আমি কোশ্চানগুলো পিডিএফ আকারে কালেক্ট করে রাখি, এবং তোমাদের থিওরি কোশ্চান সব আমি পিডিএফ আকারে কালেক্ট করে রাখি, যেহেতু বই নেই। তাই তোমাদের জন্য আজকে করানোর সুবিধার জন্য আমি কিন্তু দেখতেই পাচ্ছ একটা পেজ, যেটা কিন্তু এখানে এই যে লেখা অঙ্কগুলো রয়েছে, এবং এই যে পেজটা পুরো লেখা অঙ্কগুলো রয়েছে সেগুলোকে আমি প্রিন্ট আউট করে নিয়েছি, এবং এখান থেকে আমি দেখে দেখে কোশ্চানগুলো করিয়ে দেবো। এবং তোমরা তো তোমাদের স্ক্রিনে কিন্তু কোশ্চান উঠবে, এবং তোমরা স্ক্রিনে কোশ্চানটা দেখার পর
তোমরা পজ করে ট্রাই করবে, এবং যদি কোথাও কোশ্চেনটা করার পর যদি কোথাও কিংবা কোশ্চেনটা যদি আটকায় কোথাও, তাহলে অবশ্যই তোমরা সলিউশনটা দেখবে এবং কোশ্চেনটা করার পর অবশ্যই ম্যাচ করে নেবে ঠিক করেছে কিনা, কিংবা কোথাও ভুল করে থাকলে সেটা অবশ্যই প্রথম থেকে দেখে নেবে। তো আজকের ফার্স্ট কোশ্চেন আমাদের কি রয়েছে না, আজকের ফার্স্ট কোশ্চেন হচ্ছে 27 দাগের কোশ্চেনটা। 27 দাগের কোশ্চেনটা আমাদের কি রয়েছে, এখানে আমরা তো গোল দেব কারণ এখানে আমরা অ্যান্সারটা লিখব। কি রয়েছে না, একটা দিয়ে দিয়েছে যে নিচে কোশ্চেনটা আমি পড়ছি, নিচে একজন ছাত্রের বুদ্ধাঙ্ক অর্থাৎ আইকিউ, তোমরা আইকিউ জানো, বুদ্ধাঙ্ক যেটাকে বলা হয়ে থাকে বাংলায়, আইকিউ নির্ণয় সূত্র। এবং সেই আইকিউ নির্ণয় সূত্রটা কি দিয়েছে না, একটা একটা লাইন পড়বো আমি, সেখান থেকে কি কি ডিটেলস পাচ্ছি আমরা সেটা লিখে নেব। আইকিউ ইকুয়াল টু দিয়েছে m/c/100, m/c/100, যেখানে এমটা কি না, এম হচ্ছে গিয়ে মেন্টাল এজ বা মানসিক বয়স, এবং সিটা কি, সি হচ্ছে গিয়ে পঞ্জিকা নির্দিষ্ট বৎসরানুসারে কাল অর্থাৎ ক্রোনোলজিক্যাল এজ, অর্থাৎ এম হচ্ছে মেন্টাল এজ আর সি হচ্ছে ক্রোনোলজিক্যাল এজ বলতেই পারি ওটাকে আমি। তো বাংলাটা যথেষ্টই টাফ রয়েছে তোমরা বুঝতে পারছো। তো আমরা এম আর সি জানতে পারলাম। এখন কি বলছে, যদি 15 বছরের একদল ছাত্রের ক্ষেত্রে 10.2 লেস দ্যান ইকুয়াল টু এম লেস দ্যান ইকুয়াল টু 16.2, এটা আমাদের একটা ইনইকুয়ালিটি দিয়ে দিয়েছে কি না, 10.2 লেস দ্যান ইকুয়াল টু এম লেস দ্যান ইকুয়াল টু 16.2 আমাদের বলে দিয়েছে। এখন কি বলছে, তবে ছাত্রের বুদ্ধাঙ্কের প্রসার হবে অর্থাৎ আইকিউটা আমাদের কি হবে সেইটা আমাদের কিন্তু বের করতে বলেছে। আইকিউর যে রেঞ্জটা সেটা কোন থেকে কার মধ্যে থাকবে, আমাদের মেন্টাল এজের রেঞ্জটা দিয়ে দিয়েছে 10.2 থেকে 16.2 এর মধ্যে থাকছে। এখন আইকিউ রেঞ্জটা আমাদের বের করতে হবে। দেখো এখান থেকে এম ইকুয়াল টু আমরা কি বের করতে পারি, আইকিউ ইকুয়াল টু যদি এটা দেয় তাহলে এম ইকুয়াল টু আমরা কি করতে পারি, আইকিউ ইন্টু সি ডিভাইড বাই 100 আমরা করতে পারি। এখন তোমাদের যে এই যে 15 বছর দিয়েছে, এটা কিন্তু সি এর ভ্যালুটা দিয়ে দিয়েছে। 15 বছরটা কি, 15 বছর হচ্ছে পঞ্জিকা নির্দিষ্ট বৎসরানুসারে কাল, এবং ওটাই 15 বছর দিয়ে দিয়েছে। এবং আমাদের গিভেন কি দেওয়া আছে, গিভেন সি দিয়ে দিয়েছে 15, সি এর ভ্যালু 15 দিয়ে দিলে তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি না, এখান থেকে আমরা পেয়েছি এম ইকুয়াল টু 15 ইন্টু আইকিউ ডিভাইড বাই 100 আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এখন এম এর জায়গায় আমরা জাস্ট এটাকে পুট করব, তাহলে এম এর জায়গায় যদি এটাকে পুট করি 15 ইন্টু আইকিউ ডিভাইড বাই 100 লেস দ্যান ইকুয়াল টু 16.2 লেস দ্যান ইকুয়াল টু 10.2। ওকে, তাহলে এখন 100 দিয়ে গুণ করবো, 15 দিয়ে দুই সাইডে ভাগ করবো, তাহলে আইকিউ রেঞ্জটা আমরা কি পাবো না, 100 দিয়ে গুণ করলে কত হবে 16,200, এদিকে 10,200, এবং একটা পয়েন্টের পরে রয়েছে, যেহেতু পয়েন্টের পরে একটা নাম্বার তাহলে 1020 এখানে হবে ডিভাইড বাই 15, আর এখানে হয়ে যাবে হচ্ছে তোমাদের 1620 ডিভাইড বাই 15। এখন যদি আমরা ভাগ করি তাহলে আইকিউ রেঞ্জটা হয়ে যাবে কত না, 15,690 হয়ে থাকে, 15,690, তাহলে 90 হলে কত 12, 15 8 120, আর এখানে হয়েছে 15 একে 15, 16 1 12 0 15 8 120, তাহলে 68 থেকে 108 কিন্তু আমাদের রেঞ্জটা থাকবে আইকিউ রেঞ্জটা। তাহলে আমরা কত পেলাম, আইকিউ রেঞ্জটা পেলাম আইকিউ লেস দ্যান ইকুয়াল টু 68, সরি আইকিউ গ্রেটার দ্যান ইকুয়াল টু 68 লেস দ্যান ইকুয়াল টু 108। এবং তোমাদের বইয়ের অপশান অনুযায়ী অপশান সি যাওয়ার কিন্তু বইয়ের অপশান অনুযায়ী অপশান ডি যাওয়ার কারেক্ট অ্যান্সার, কিন্তু তোমাদের যেটা রয়েছে অপশান সিতে আমরা দেখতেই পাচ্ছ, ক্যামেরা যদি কাছে নিয়ে যাই তোমাদের দেখো অপশান সিটাও কিন্তু 68 লেস দ্যান ইকুয়াল টু মানে 68 থেকে 108 রেঞ্জে রয়েছে, অপশান ডিটাও সেম রয়েছে, তাই আমি অপশান ডিটাই লিখছি। তোমরা অপশান সিটাও করতে পারো, আমার মনে যেহেতু তোমাদের অপশান সি আর ডি দুটো সেম রয়েছে, সেই ক্ষেত্রে তোমাদের বইতে অপশানটা ডি রয়েছে আই থিঙ্ক, সেই জন্য আমি কিন্তু ডিটাই নিচ্ছি। তোমরা চাইলে সিটাও করতে পারো। এবং এই ছিল তোমাদের 27 কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন, এমন নয় যে লেখা অঙ্ক মানে অঙ্কের লেখাটা বড় রয়েছে একটু টাফ রয়েছে তার মানে যে অঙ্কটা টাফ সেটা না, অঙ্কটা খুবই ইজি, জাস্ট কিন্তু বুঝে বুঝে আমাদের একটা একটা লাইন বুঝতে হবে, এবং সেখান থেকে আমরা যে তথ্যগুলো পাচ্ছি সেটাকে কিন্তু আমাদের আগে লিখতে হবে, দেন আমরা কিন্তু সলভ করব। ওকে, এবং তোমরা তো এগুলো সলভ ভার্সনের পিপিটিটা তোমরা পেয়েই যাবে তোমরা টেলিগ্রাম চ্যানেলে আমাদের। এবং একটা কথা বলে রাখি যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে কনসেপ্ট চেজার্স, আমাদের যে ইউটিউব চ্যানেল যেটার নাম কনসেপ্ট চেজার্স, এবং এই কনসেপ্ট চেজার্স নামে তোমরা যদি টেলিগ্রামে সার্চ করো তাহলেও কিন্তু পেয়ে যাবে। এবং আমাদের কিন্তু ক্লাসের ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, এবং ক্লাস 11-12 স্টুডেন্টদের জন্য টেলিগ্রাম আলাদা করে আমরা গ্রুপ একটা খুলে দিয়েছি, সেখানে তোমরা নিজেরা ডিসকাস করতে পারবে নিজেদের যা সমস্ত প্রবলেম হবে পড়াশোনার ক্ষেত্রে। তো তোমরা সেই লিঙ্কগুলোতে গিয়ে গ্রুপগুলোতে এবং টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হবে। টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হবে কেন, কারণ টেলিগ্রাম চ্যানেলেই তোমরা কিন্তু ক্লাসের লিঙ্ক
এবং তোমরা ক্লাসের লিঙ্কটা আমি বাদলাম, ওটা তোমাদের দরকার নেই, ওটা তো তোমরা ক্লাস মানে ইউটিউবেই পেয়ে যাবে। তোমরা টেলিগ্রাম চ্যানেলে কী পাবে না, প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার প্রত্যেকটা ক্লাস তোমরা যখন করে শেষ করবে, প্রত্যেকটা ক্লাস করার পর এবং আমাদের প্রত্যেকটা ক্লাস ইউটিউবে যাওয়ার পর আমরা কিন্তু ওখানে প্রত্যেকটা ক্লাসের যে পিপিটি অর্থাৎ ক্লাস যে নোটস যেটাকে আমরা বলে থাকি এবং ভালো ভাষায় পিপিটি আমরা বলি, সেই পিপিটি এবং যদি ওই ক্লাসের কোনো ডিপিপি থেকে থাকে তাহলে ডিপিপি আমরা কিন্তু ওখানে প্রোভাইড করে দিই এবং তোমরা সেগুলো পিডিএফ ভার্সানে কিন্তু ওখানে পেয়ে যাবে। তোমাদের 27 দাগের কোশ্চেন কমপ্লিট হলো, এরপরে কিন্তু আমরা 28 দাগের কোশ্চেনটা করছি। ওকে, 28 দাগের কোশ্চেনটা কি বলেছে না, 28 দাগের কোশ্চেনটা আমাদের বলে দিয়েছে যে একটি কারখানায় কোনো সামগ্রী এক্স একক উৎপাদন করে এক্স একক সামগ্রীর উৎপাদন ব্যয় সিএক্স, বিক্রয় বাবদ আয় যদি আর এক্স হয়, যেখানে সিএক্স ইকুয়াল টু কী দিয়েছে, আমাদের একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে সিএক্স কি দিয়েছে না সিএক্সটা কত দিয়েছে, সিএক্স দিয়েছে 4 × x + 200, আর একটা দিয়েছে আর এক্সটা কত দিয়েছে, আর এক্স দিয়েছে 8 × x + 55। এখন কি বলছে না, এখন বলছে যে কমপক্ষে কতগুলি সামগ্রী উৎপাদন করলে কারখানার মুনাফা হিসেবে কিছু আয় হবে। দেখো আমাদের কখন লাভ হয় না, আমরা যদি সাপোজ আমি একটা কোনো জিনিস 10 টাকায় কিনেছি, সেটাকে আমি সাপোজ 15 টাকায় বিক্রি করছি, তাহলে গিয়ে আমার লাভ হবে 5 টাকা আমি লাভ পাবো। এখানে লাভ কত হবে 5 রুপিজ, আমাদের কিন্তু প্রফিট হয়ে থাকে কতই আমি ক্রয় করেছি 10 টাকাতে, বিক্রয় কতই করছি বা বিক্রি কততে করছি 15তে। তাহলে আমাদের কি তোমরা এখান থেকে তোমরা নিশ্চয়ই এটা তো সবাই জানো যে আমাদের কিন্তু যখন লাভের কথাটা আসবে কোনো একটা ব্যবসার ক্ষেত্রে, লাভ কখন হবে না, আমাদের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটাকে বেশি হতে হবে, ক্রয় মূল্য থেকে অবশ্যই বিক্রয় মূল্যটাকে বেশি হতে হবে, তবেই কিন্তু আমি লাভটা পেতে পারবো। তাহলে ক্রয় মূল্য থেকে অবশ্যই কি হতে হবে, আমাদের লাভ হতে হবে। তাহলে আমি সেটাই এখানে লিখছি যে মুনাফা হিসাবে কিছু পাওয়ার জন্য, মুনাফা হিসাবে কিছু পাওয়ার জন্য এবং এটা আমাদের কি সিএক্সটা হচ্ছে ক্রয়, আর এক্সটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে কিছু পাওয়ার জন্য আমাদের কি হতে হবে না, কিছু পাওয়ার জন্য আমাদের ক্রয় মূল্যটা অবশ্যই কি হতে হবে, <= আর এক্স, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে কম হতে হবে, সিএক্স আর এক্স হতে হবে। তাহলে গিয়ে আমরা কিছু লাভ পাবো। দেখো তুমি যদি 10 টাকায় কোনো একটা জিনিস ক্রয় করো দিয়ে 5 টাকায় বিক্রি করো, তাহলে তো নিশ্চয়ই 5 টাকা লাভ হবে না, সেক্ষেত্রে 5 টাকা লস হয়েছে, কারণ তুমি যে দামে কিনেছো তার হাফ দামে বিক্রি করতে হয়েছে তোমাকে। তাহলে অবশ্যই তোমার কখন লাভ হবে না, যখন তুমি কোনো একটা জিনিস যে দামে কিনছো তার থেকে বেশি দামে বিক্রি করছো, অর্থাৎ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা যখন বেশি হবে তখন গিয়ে তুমি কিছু প্রফিট বা লাভ পাবে। তাহলে সেই রকম এখানে সিএক্সটা আমাদের কী দিয়েছে, সিএক্সটা আমাদের দিয়েছে উৎপাদনে ব্যয় হয়েছে, অর্থাৎ আমাদের সেইটাকে উৎপাদন করতে ব্যয় হয়েছে, বা আমি কিনাটা যেটা সেটাই ক্রয়ের ক্ষেত্রে আমি বলতে পারি, আর বিক্রয় বাবদ অর্থাৎ বিক্রি করে আমরা পেয়েছি যেটা, সেটা হচ্ছে 8 × x + 55। তাহলে কী হতে হবে, সিএক্স আর এক্স হতে হবে। তাহলে সিএক্সটা কত 4 × x + 200 কি হতে হবে 8 × x + 55 হতে হবে। তাহলে এখন যদি সলভ করি তাহলে 4x + 800 8x + 8 × 5 = 40, 8 × 5 = 40, তাহলে 440। ওকে, তাহলে 4xটাকে এদিকে যদি নিয়ে আসি তাহলে কী হবে 8x - 4x, 8x - 4x > 800 - 440, যদি করি 800 - 440, অতএব 4x কত হবে 360 হয়ে যাবে। তাহলে x > 90। তাহলে আমাদের কি চেয়েছিল না, আমাদের চেয়েছিল কোশ্চেনে কি না কমপক্ষে কতগুলি সামগ্রী উৎপাদন করলে কারখানায় মুনাফা হিসেবে কিছু আয় হবে। তাহলে কমপক্ষে অর্থাৎ মিনিমাম আমাদের 90টা কিন্তু করা যাবে, মিনিমাম 90টা কিন্তু না, এখানে কিন্তু ইকুয়াল টু নেই। তাহলে মিনিমাম যদি এখানে যেমন তোমাদের কোশ্চেনে আমি ক্যামেরার সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি, তোমাদের কি রয়েছে > 80 > 90 > 7 কোনোটি নয়, তাহলে আমাদের > 90 হবে, কারণ x > 90 আমরা পেয়েছি। তাহলে আমাদের কিন্তু তোমাদের বইয়ের অপশান অনুযায়ী অপশান 3। বাট যদি তোমাদের এখানে এইগুলো না থেকে তোমাদের যদি অপশানগুলো সাপোজ এইভাবে থাকতো কত না 90, 91, 89 নান অবধি জয় থাকতো, তাহলে তোমাদের কোনটা হতো, তোমরা কিন্তু যেহেতু x > 90 পেয়েছে তোমরা সকলে কিন্তু অপশান এতে কারেক্ট করতে, বাট ভুল, যে অপশান বি কারেক্ট করবে সেই কিন্তু একমাত্র ঠিক। ওকে, কেন, কারণ তোমাদের তো ইকুয়াল টু সাইন নেই, তাহলে ইকুয়াল টু সাইন নেই মানে 90 হওয়ার কোনো চান্স নেই, 90 থেকে বড় হতে হবে, এবং 90 থেকে বড় কত 91, তাহলে আমাদের 91টাই হতো, কিন্তু 90টা কখনো হবে না। যদি এখানে ইকুয়াল টু সাইন থাকতো তাহলে কিন্তু আমরা 90টাকে নিতাম। ওকে, তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখবে, নয়তো কিন্তু পুরো অঙ্কটা ঠিক করার পরও তোমরা কিন্তু কোনো নাম্বার পাবে না, জাস্ট অপশানটাকে ভুল চুজ করার ফলে। তাহলে তোমাদের 28-এর কোশ্চেনটাও আশা করি বুঝতে পেরেছো।
এরপর চলে আসছি আমরা 29 দাগের কোশ্চেনে। 29 দাগের কোশ্চেনটা কি রয়েছে না, 29 দাগের কোশ্চেনটা রয়েছে কি বলেছে, কোনো পরীক্ষায় একজন ছাত্রকে এ গ্রেড পাওয়ার জন্য 5টি বিষয়ে তার গড় নাম্বার বলে দিয়েছে 90 বা তার বেশি হওয়া দরকার। অর্থাৎ 5টি বিষয়ের গড় নাম্বার আমাদের কিন্তু 90 বা তার বেশি হওয়া দরকার। তাহলে 5টি বিষয় মানে আমি এইভাবে লিখছি S1 S2 S3 S4 S5, অর্থাৎ সাবজেক্ট হিসেবে আমি লিখছি। ওকে, তাহলে সাবজেক্টগুলোতে কত পেয়েছে এবং তার কি বলেছে না 90 বা তার বেশি হওয়া দরকার 5টি সাবজেক্টের গড়। ওকে, তাহলে প্রশ্নানুসারে আমি এখানে লিখে নেব, প্রশ্নানুসারে প্রত্যেকটা লাইন আমরা পড়বো, সেখান থেকে কী কী তথ্য পাচ্ছি সেটাকে আমরা লেখার চেষ্টা করবো। কি বলেছে না এ গ্রেড পাওয়ার জন্য 5টি বিষয়ে যাদের প্রত্যেকটির পূর্ণমান 100 তার গড় নম্বর 90 বা তার বেশি হওয়া দরকার। তাহলে 5টি সাবজেক্টের গড় 90 বা তার বেশি হবে, অর্থাৎ 90 বা তার বেশি মানে গ্রেটার দেন অর ইকুয়াল টু 90। 5টি সাবজেক্টের গড় মানে আমাদের S1 প্লাস S2 প্লাস S3 প্লাস S4 প্লাস S5 ডিভাইড বাই কত হবে 5 হয়ে যাবে, গ্রেটার দেন অর ইকুয়াল টু 90। এটাই আমাদের বলে দিয়েছে। এখন কি বলেছে, এখন বলেছে প্রথম 4টি বিষয়ে তার প্রাপ্ত নাম্বার 82 92 94 88। তাহলে 5 নম্বর বিষয়টিতে তাকে কত পেতে হবে, ধরে নিচ্ছি 5 নম্বর বিষয়টিতে লেট S5 ইকুয়াল টু X, ধরে নিচ্ছি যে সে 5 নম্বর বিষয়টিতে X নাম্বার পেয়েছে, তাহলে X এর আমাদের এখান থেকে ভ্যালুটা বের করতে হবে। এবং প্রথম 4টা কত 82 92 94 88, 94 আর হচ্ছে গিয়ে 88। তাহলে এখানে ভ্যালুগুলো পুট করে দিই, তাহলে 82 প্লাস 92 প্লাস 94 প্লাস 88 প্লাস এক্স আরও রয়েছে গ্রেটার ডিভাইড বাই 5 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 90। তাহলে 5টাকে এখানে নিয়ে গুণ করতে পারবো, বজ্রগুণন পসিবল কারণ 5-এর আমরা সাইনটা জানি। ওকে, তাহলে এখানে উপরে আমরা যোগটা করে নিচ্ছি, তাহলে কত হবে 90 90 180 80 80 160, তাহলে 180 আর 160 কত হয় 18 16 18 340 আর 2 2 4 4 8 8 16, 340 আর 16 মানে 356 হয়ে যাবে। ওকে, 356 হয়ে যাবে, 356 প্লাস এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 5 নয় 450, তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 450 থেকে 356 বাদ দিলে কত হবে না 94 হবে, আই থিঙ্ক 94, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 94 হয়ে যাবে আমাদের। তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 94 পেয়ে গেলাম, মানে আমাদের কি বলেছে যে 5 নম্বরটাতে কমপক্ষে কত পেতে হবে। এখানে কিন্তু 95টা বলা যাবে না কারণ এখানে ইকুয়াল টু সাইন রয়েছে, তার মানে এখানে কমপক্ষে 94 তাকে পেতে হবে। অতএব পঞ্চম বিষয়টিতে তাকে কমপক্ষে 94 নাম্বার পেতে হবে। অতএব তোমরা এটা লিখে নেবে, এখানে যেমন চেয়েছে তোমাদের যেমন 94, তাহলে তোমাদের বইয়ের অপশান অনুযায়ী কিন্তু আমাদের অপশান ডি যাওয়ার কারেক্ট অ্যান্সার, অর্থাৎ তাকে তোমরা এখানে লিখে নেবে যে পঞ্চম বিষয়ে কমপক্ষে আমি লিখে দিচ্ছি যে পঞ্চম বিষয়ে এ গ্রেড পাওয়ার জন্য পঞ্চম বিষয়ে তাকে কমপক্ষে অর্থাৎ মিনিমাম 94 মার্কস পেতে হবে। তাহলে আশা করছি বুঝতে পেরেছো, খুবই সহজ। জাস্ট প্রত্যেকটা তোমাদের এই লেখা অঙ্কগুলো সলভ করার ক্ষেত্রে তোমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা লাইন পড়বে, প্রত্যেকটা লাইন পড়ার পর তোমরা কিন্তু এক একটা তোমরা কি কি সেখান থেকে ডিটেলসে মানে ইনফরমেশান কি কি পাচ্ছ সেই ইনফরমেশানগুলোকে তোমরা কিন্তু লিখবে। একবারে যদি বুঝতে না পারো তাহলে 2বার পড়বে 3বার পড়বে এবং তারপর যে ইনফরমেশানগুলো পাচ্ছ সেগুলো কিন্তু লেখার চেষ্টা করবে। ওকে, এরপর 4 নাম্বার কোশ্চেন, অর্থাৎ আমাদের কত হলো 27 28 29 হয়ে গেলো। এরপরে কিন্তু আমরা 30 নাম্বার কোশ্চেনে চলে আসছি। 30 নাম্বার কোশ্চেনটা কি বলেছে না, 30 নাম্বার কোশ্চেনটা বলেছে একটি পুকুরের জলের অম্লতা অর্থাৎ অ্যাসিডিটি, অম্লতা মানে অ্যাসিড আর তোমার ক্ষারীয় মানে বেশ, ওটা তোমরা জানো। একটি পুকুরে জলের অম্লতা স্বাভাবিক বলে ধরা হয় যখন প্রাত্যহিক 3টি পিএইচ পরিমাপের গড় 7.1 এবং 7.8 মধ্যে থাকে। অর্থাৎ কতর মধ্যে থাকছে 7.1 আর কতর মধ্যে 7.8, কীটা থাকছে না প্রাত্যহিক, কি বলেছে এখানে কোশ্চেনটাতে কি বলেছে প্রাত্যহিক 3টি পিএইচ পরিমাপের গড়, অর্থাৎ 3টি পিএইচ মানে আমি এখানে লিখে দিচ্ছি যে pH1 pH2 আর হচ্ছে গিয়ে pH3, অর্থাৎ 3টে পিএইচ দেখবে, 2টো তোমাদের দেওয়া আছে একটা দেওয়া নেই, এবং 3টের গড় তার মানে pH1 প্লাস pH2 প্লাস pH3 ডিভাইড বাই 3, অর্থাৎ 3টি পিএইচ পরিমাপের গড়টা কতর মধ্যে থাকবে রেঞ্জ
7.1 থেকে 7.8। তাহলে দেখো আমরা কিন্তু একটা লাইন পড়লাম, একটা লাইনের কিন্তু আমি এখানে ইনফরমেশান লিখে নিয়েছি। এখন কি বলেছে না, প্রথম দুটি পিএইচ পরিমাপের পার্ট 7.45 এবং 7.75 হলে তৃতীয় রেঞ্জটা কত? তৃতীয় রেঞ্জ আমাদের কিন্তু এক্স বলে দিয়েছে। তাহলে প্রথমটা কত? 7.45 এবং দ্বিতীয়টা 7.75। তাহলে তিনটাকে যোগ করে দেবো, তাহলে কত হবে? 7.75 7.4 প্লাস 7.45 প্লাস আমাদের কিন্তু এক্স রয়েছে ডিভাইড বাই 3 গেটার লেস দেন 7.8 গেটার দেন 7.1। ওকে, তাহলে এখানে সলভ করবো। 3 একে 3, 3 সাথে 21, এখানে যোগ যদি করি তাহলে কত হবে? 7 7 14 আর তোমার হচ্ছে 75, 80 40 120। তাহলে 120 মানে 15.2 হয়ে যাচ্ছে, 15.2 হয়ে যাচ্ছে। ঠিক 15.2 প্লাস এক্স লেস দেন 3 8 24 4 হলো 2, 3 সাথে 21 23.4। ওকে, তাহলে এক্স এর রেঞ্জটা কত হবে? 23.4 থেকে 15.2 বিয়োগ করলে 8.2 আর এখানে হয়েছে গিয়ে 6.1। ওকে, তাহলে এক্স এর রেঞ্জটা আমরা কত পেলাম? 6.1 থেকে 8.2 এবং তোমাদের বইয়ের অপশান অনুযায়ী অপশান এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, অর্থাৎ দেখো খুবই সহজ, জাস্ট একটা একটা লাইন পড়লাম, প্রথম লাইন পড়লাম এই ইনফরমেশানটা পেলাম, দ্বিতীয় লাইনটা পড়লাম এই ইনফরমেশানটা পেলাম এবং তারপর ভ্যালুগুলো পুট করে কিন্তু আমরা সলভ করে নিলাম। তাহলে তোমাদের কিন্তু 30-এর কোশ্চেনটাও আশা করছি ক্লিয়ার। ওকে, এরপরে আমরা চলে আসছি 31 নাম্বার কোশ্চেনে। 31 নাম্বার কোশ্চেনটা আমাদের কি বলছে না, বলছে তিনজন ব্যক্তির মধ্যে সর্বাধিক 439 টাকা ভাগ করে, সর্বাধিক কত ভাগ করে দেওয়া হয়েছে না, তিনটি ব্যক্তির মধ্যে সর্বাধিক 439 টাকা ভাগ করে দেওয়া হয়। দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির চেয়ে 39 টাকা বেশি পায়, তৃতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির দ্বিগুণ পরিমাণ টাকা পায় এবং যদি তৃতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির চেয়ে কম করে 36 টাকা বেশি পায় তাহলে প্রথম ব্যক্তি খুব বেশি করে কত টাকা পেয়েছিল। মনে হচ্ছে প্রথমটা পড়ে মনে হচ্ছে সবকটা যে অনেকটাই জটিল অঙ্ক, বাট না, খুবই সোজা। তিনজন ব্যক্তির মধ্যে সর্বাধিক 439 টাকা ভাগ করে দেওয়া হয়। ওকে, সর্বাধিক মানে ম্যাক্সিমাম হয় 439 কিংবা তার থেকে কম। ওকে, কি বলেছে? দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির চেয়ে 39 টাকা বেশি পায়। ওকে, তাহলে আমরা ধরে নেব, ধরি প্রথম ব্যক্তি এক্স টাকা পায়, ধরি প্রথম ব্যক্তি এক্স টাকা পায়। ওকে, অতএব দ্বিতীয় ব্যক্তি কত পাবে? দ্বিতীয় ব্যক্তি কি বলেছে? দ্বিতীয় ব্যক্তি আমাদের বলেছে প্রথম ব্যক্তি চেয়ে 39 টাকা বেশি পাবে, তাহলে এক্স প্লাস 39 টাকা পাবে। এখন কি বলছে না, তৃতীয় ব্যক্তি প্রথম ব্যক্তি দ্বিগুণ টাকা পায়, তৃতীয় ব্যক্তি দ্বিগুণ টাকা মানে 2x টাকা পাবে। এখন কি বলছে, যদি তৃতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির চেয়ে কম করে 36 টাকা বেশি পায়, কম করে 36 টাকা বেশি পাবে মানে 36 টাকা পেতে পারে কিংবা তার থেকে বেশি, তাহলে কম করে 36 টাকা বেশি পাবে, তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 2x মাইনাস এক্স প্লাস 39 কত হবে? গ্রেটার দেন অর ইকুয়াল টু, কম করে 36 টাকা মানে গ্রেটার দেন অর ইকুয়াল টু 36। অর্থাৎ মানে দুজনের যে এ যেটা পাবে তৃতীয় ব্যক্তি, তোমরা এটাকে বুঝো না, তৃতীয় ব্যক্তি এ থেকে কম করে 36 টাকা বেশি পাচ্ছে, তাহলে 2x প্লাস 36 গ্রেটার দেন অর ইকুয়াল টু এক্স প্লাস 39। তাহলে এটাকে যদি সলভ করি তাহলে কত? 2x মাইনাস এক্স মাইনাস 39 এদিকে এলে 30 30 60 15 অর্থাৎ 75, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 75 হয়েছে। অর্থাৎ এই জিনিসটাকে তোমাকে বুঝতে হবে, এই জিনিসটা এই লাইনটাকে যদি ক্যাচ করতে পারো, এই এটা সবাই লিখে নেবে, এই জিনিসটাকে ক্যাচ করতে পারবে না। কি না, তৃতীয় ব্যক্তি কি বলেছে? তৃতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির থেকে কম করে 36 টাকা বেশি পাবে, অর্থাৎ তৃতীয় ব্যক্তি আর দ্বিতীয় ব্যক্তির যে টাকার যে ডিফারেন্সটা সেটা কি হবে? তৃতীয় ব্যক্তি বেশি পাবে, কত বেশি পাবে? 36 টাকা। তাহলে তৃতীয় ব্যক্তি আর দ্বিতীয় ব্যক্তির যে টাকা ডিফারেন্স সেটা কিন্তু 34 টাকা হতে পারে কিংবা তার থেকে বেশি হতে পারে। তাহলে এইটাই মানে কম করে 36 টাকা, তাহলে 36 কিংবা তার থেকে বেশি, তাহলে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 75। এবং তাহলে প্রথম ব্যক্তি খুব বেশি কত টাকা পেয়েছিল না, প্রথম ব্যক্তি খুব বেশি 75 টাকা পাবে। ওকে, তৃতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির চেয়ে কম করে 36 টাকা বেশি পায়, তাহলে এখানে কত পাবে না, প্রথম ব্যক্তি খুব বেশি 75 টাকা পেয়েছিল। অতএব প্রথম ব্যক্তি
তবু এই কোশ্চেনটাতে ডাউট লাগছে আমার, প্রথম ব্যক্তি খুব বেশি করে কিভাবে 75 টাকা পাবে? কারণ এখানে তো খুব কম হলে 75 টাকা পাবে, বেশি তো অনেকটাই পেতে পারে, বেশির তো কোনো লিমিট নেই। লেস দেন অর ইকুয়াল টু হলে তখন খুব বেশি 75। তো এই কোশ্চেনটাকে আমি ড্রপ আউট করছি, 31-এর কোশ্চেনটা। এটা আমি পরে তোমাদেরকে পরে সলিউশন করে আমি জানিয়ে দেবো, তোমাদের পোস্টের মাধ্যমে আমি এটা জানিয়ে দেবো। তোমরা চ্যানেল লক্ষ্য রাখবে, পোস্টের মাধ্যমে আমি কিন্তু এই কোশ্চেনটাকে জানিয়ে দেবো। এরপরে আমরা 32 অর্থাৎ 32 নম্বর কোশ্চেনে আসি। 32 নম্বর কোশ্চেনটা কি বলেছে তোমাদের, না একজন উৎপাদক এ ও বি এই দুই ধরনের সামগ্রী উৎপাদন করেন। এ সামগ্রী উৎপাদন করতে 250 টাকা, বি সামগ্রী উৎপাদন করতে 300 টাকা খরচ হয়। সে 20,000 টাকার বেশি বিনিয়োগ করতে পারে না। খুব বেশি করে 100টি সামগ্রী মজুত করতে পারে। এ ও বি সামগ্রীর সংখ্যা এক্স ও ওয়াই হলে অসমীকরণগুলি লিখো। ধরি এ ও বি সামগ্রিক সংখ্যা, ধরি এ সামগ্রী, এ সামগ্রিক সংখ্যা এক্সটি ও বি সামগ্রিক সংখ্যা ওয়াইটি। ওকে, এখন কি বলেছে, না এখন বলেছে যে এ সামগ্রী উৎপাদন করতে 250 টাকা খরচ হয়। তাহলে একটি এ সামগ্রী উৎপাদন করতে 250 টাকা খরচ হয় এবং একটি বি সামগ্রী উৎপাদন করতে 300 টাকা খরচ হয়। তাহলে এক্সটি এ সামগ্রী, অতএব এক্সটি এ সামগ্রী উৎপাদনে খরচ কত, না 250 টাকা। 250, কারণ একটাতে 250 টাকা খরচ হচ্ছে, তাহলে এক্সট্রাতে 250 ইন্টু এক্স। এবং ও ওয়াইটি বি সামগ্রী উৎপাদনে খরচ কত, 300 ওয়াই টাকা। কারণ কেন 300 ওয়াই হলো না, একটা বি সামগ্রী উৎপাদনে খরচ 300 টাকা, তাহলে ওয়াইটি বি সামগ্রী উৎপাদনে খরচ কত হবে, 300 ওয়াই। ওকে, এখন কি বলেছে, না এখন বলেছে যে 20,000 টাকার বেশি বিনিয়োগ করতে পারবে না। তাহলে 20,000 টাকা করতে পারে কিংবা তার থেকে কম হতে পারে। ওকে, 20,000 টাকা কিংবা তার থেকে কম হতে পারে। তাহলে তোমার এখানে যা টাকা হচ্ছে, এখানে যা টাকা, টোটালটা 20,000 কিংবা তার থেকে কম হতে হবে। তাহলে আমরা এখানে লিখে নেব প্রশ্নানুসারে টোটাল যে টাকাটা, অর্থাৎ এক্সের যা টাকা, মানে এ সামগ্রী উৎপাদনে যা খরচ এবং বি সামগ্রী উৎপাদনে যা খরচ, সেটা কি হতে হবে, 20,000 কিংবা তার থেকে কম হতে হবে। অর্থাৎ সে বেশির বেশি 20,000 টাকা খরচ করতে পারবে, তার বেশি করতে পারবে না। অর্থাৎ কমের কম যতটা খুশি খরচ করতে পারে, ম্যাক্সিমাম 20,000 খরচ করতে পারে। তাহলে এখানে যদি সলভ করি, 5 দিয়ে যদি কাটি 50, 50 এবং 10 দিয়ে যদি আমি কেটে দিই, তাহলে 5 হয়ে যাবে 5x। তাহলে 50 দিয়ে আমি কাটছি, 5x প্লাস 6y, 50 4 400, তাহলে 5x প্লাস 6y লেস দেন ইকুয়াল। আরেকটা কি বলেছে, আরেকটা বলেছে যে খুব বেশি করে 100টি সামগ্রী মজুত করতে পারবে। তাহলে এ আর বি এর ম্যাক্স টু ম্যাক্স 100টা সামগ্রী হবে। তাহলে এক্স প্লাস ওয়াই টোটাল ম্যাক্স টু ম্যাক্স 100টা হতে পারে, অর্থাৎ কম হতে পারে 100টা হতে পারে, ম্যাক্সিমাম 100টা সামগ্রী হতে পারে এ আর বি মিলে। তাহলে এ সামগ্রী এক্সটা, বি সামগ্রী ওয়াইটা, তাহলে টোটাল 100টা কিংবা তার থেকে কম হতে হবে। তাহলে এই হচ্ছে গিয়ে দুটো ইকুয়েশন আমরা পাচ্ছি। এবং তোমাদের তো এক্স আর ওয়াই অবশ্যই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হতে হবে। এবং তোমাদের বইয়ের অপশান অনুযায়ী কিন্তু 32-এর অপশান এই যাওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, 32-এর কি না, 32-এর অপশান এই যাওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে আশা করছি 32-এরটা বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে আসছি কত, তাহলে 32 আমাদের গেল। এরপরে আমরা 33 নাম্বার কোশ্চেনে চলে আসছি। ওকে, তাহলে 33 নাম্বার কোশ্চেনটা কি রয়েছে, দেখতে কোশ্চেনগুলো বড়, বাট কোশ্চেনগুলো খুবই ইজি। যদি একবারে বুঝতে না পারো তাহলে রিপিট করে কিন্তু দেখবে, এবং অবশ্যই কোশ্চেনটা স্ক্রিনে ওঠার পর নিজেরা প্রথমে সলভ করবে, তারপর কিন্তু সলিউশনটা দেখবে। ওকে, 33 নাম্বার কোশ্চেন কি বলছে, একজন ব্যক্তি প্রতি কিলোমিটারে 16 টাকা পেট্রোল খরচ হয় যখন সে তার মোটর কার ঘন্টায় 30 কিলোমিটার বেগে চালায়। ওকে, এবং পেট্রোল খরচ বৃদ্ধি পেয়ে প্রতি কিলোমিটারে 20 টাকা হয় যখন সে তার মোটর কার ঘন্টায় 45 কিলোমিটার বেগে চালায়। তার কাছে পেট্রোল বাবদ খরচের জন্য 200 টাকা আছে। সে 2 ঘন্টা সময়ে সর্বাধিক দূরত্ব যেতে চায়। 30 কিমি পার আওয়ার এবং 45 কিমি পার আওয়ার বেগের অতিক্রান্ত দূরত্ব এক্স ও ওয়াই কিমি হয়, তবে সমীকরণগুলি লিখো। তাহলে আমরা এখানে ধরে নেব, ধরি ব্যক্তিটি 30 কিমি পার আওয়ার বেগে, আমি এইখানে ইংলিশে লিখেছি 30 কিমি পার আওয়ার বেগে এক্স কিলোমিটার যায় ও 45 কিমি পার আওয়ার বেগে
ওয়াই কিলোমিটার যায়। ওকে, এটা আমরা লিখে নিলাম। এখন কি বলেছে, প্রতি কিলোমিটারে 16 টাকা পেট্রোল খরচ হচ্ছে, যখন কত 30 কিমি বেগে যাচ্ছে। তাহলে এক্স কিলোমিটার যেতে পেট্রোল খরচ কত না, এক্স কিমি যেতে মোট পেট্রোল খরচ, কত হবে, কত হচ্ছে 1 কিলোমিটার যেতে 16 টাকা খরচ হচ্ছে। তাহলে কত বেগে, 30 কিলোমিটার পার বেগে যাচ্ছে। 30 কিলোমিটার পার বেগে আমরা ধরে নিচ্ছি x কিলোমিটার যাচ্ছে। তাহলে এখানে বইয়ে যেটা লেখা রয়েছে তোমাদের কোশ্চানে, যে 30 কিলোমিটার পার বেগে যেতে 1 কিলোমিটারের পেট্রোল খরচ 16 টাকা হচ্ছে। তাহলে x কিলোমিটারের পেট্রোল খরচ কত হবে, 16x, 16x টাকা টোটাল। এখন y কিমি যেতে মোট পেট্রোল খরচ কত হবে, ওয়াই কিমিটা কি বলেছে না, পেট্রোল খরচ বৃদ্ধি পেয়ে প্রতি কিলোমিটার 20 টাকা হয়, বৃদ্ধি পেয়ে 20 টাকা হয় যখন 45 কিলোমিটার। তাহলে 45 কিলোমিটার পার আওয়ার বেগে ওয়াই কিলোমিটার যাচ্ছে এবং পার কিলোমিটারে তার পেট্রোল খরচ 20 টাকা হচ্ছে। তাহলে ওয়াই কিলোমিটারে কত হবে, 20y, 20y টাকা। ওকে, এখন কি বলেছে, এখন বলেছে যে তার কাছে পেট্রোল বাবদ খরচের জন্য 200 টাকা আছে। তাহলে খরচের জন্য তার কাছে ম্যাক্সিমাম কিন্তু 200 টাকাই রয়েছে। ওকে, তার বেশি কিন্তু সে খরচ করতে পারবে না। তাহলে টোটাল তার 200 টাকা, তাহলে 16x প্লাস 20y, অর্থাৎ আমরা লিখে নিচ্ছি যে প্রশ্নানুসারে 16x প্লাস 20y ম্যাক্স টু ম্যাক্স সে 200 টাকা খরচা করতে পারবে, অর্থাৎ লেস দ্যান ইকুয়াল টু 200। তাহলে 4 দিয়ে যদি কাটি 4x প্লাস 5y লেস দ্যান ইকুয়াল টু 50। ওকে, তাহলে এটা একটা ইকুয়েশন পাচ্ছি। এখন কি বলেছে, আমাদের কিন্তু সময়টা, আমাদের 2 ঘন্টা সময় চেয়েছে। তাহলে সময়টা আমাদের বের করতে হবে। তাহলে 1 ঘন্টায় যাচ্ছে, মানে 30 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, 1 কিলোমিটার যাবে কত ঘন্টায়, x কিলোমিটার যাবে কত ঘন্টায়। আমি এইখানে বের করেছি যে 30 কিমি যাচ্ছে কত 1 ঘন্টায়, 1 আওয়ারে, 1 কিলোমিটার যাবে 1/30 আওয়ারে, আর কত x কিলোমিটার যাবে x/30 আওয়ারে। ওকে, এবং 45 কিলোমিটার যাচ্ছে 1 আওয়ারে, 1 কিলোমিটার যাবে 1/45 আওয়ারে, আর কত, আর হচ্ছে y কিলোমিটার যাবে y/45 আওয়ারে। ওকে, এবং এই যে x/30, x কিলোমিটার যাচ্ছে কত x/30 আওয়ারে, এবং y কিলোমিটার যাচ্ছে y/45 আওয়ারে, এবং এই যে দুটোর যে টোটাল সময় সেটা কিন্তু কথা বলেছে যে 2 ঘন্টায় সর্বাধিক দূরত্ব যাবে, অর্থাৎ ম্যাক্সিমাম কিন্তু তার হাতে 2 ঘন্টা টাইম রয়েছে। ওকে, তাহলে আমরা কি লিখবো না, যে x/30 প্লাস y/45 ম্যাক্স টু ম্যাক্স কত না, ম্যাক্স টু ম্যাক্স, ম্যাক্সিমাম বলেছে, তাহলে ম্যাক্স টু ম্যাক্স কিন্তু আমাদের হয়ে যাবে 2 ঘন্টায় সর্বাধিক দূরত্ব যেতে চায়। সরি, কোথাও ভুল হচ্ছে, 2 ঘন্টায় সর্বাধিক দূরত্ব যেতে চায়। ওকে, তাহলে 2 ঘন্টায় যদি সর্বাধিক দূরত্ব যেতে চায়, দু ঘন্টায় যদি সর্বাধিক দূরত্ব মানে যে সর্বাধিক যেটা হবে এবং তাতে কম হতে পারে। তাহলে সর্বাধিক মানে আমরা কত ধরে নেবো, যে 2 ঘন্টায় সর্বাধিক দূরত্ব যেতে, তাহলে এটা কিন্তু 2 ঘন্টা হয়ে যাচ্ছে, অর্থাৎ তার কিন্তু মিনিমাম 2 ঘন্টায় সে কিন্তু সর্বাধিক দূরত্ব যেতে চায়। ওকে, তাহলে এটাকে যদি সলভ করি তাহলে কত হবে না, 15 যদি কমন নিয়ে নিই, তাহলে 15 যদি আমরা কমন নিই তাহলে কিন্তু x/2 প্লাস y/3 লেস দ্যান ইকুয়াল টু 30 হয়ে যাবে কিন্তু আমাদের, এবং x আর y তো গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, এটা তো মানে এটা সব জায়গায় হচ্ছেই। তাহলে কিন্তু এই হয়েছে গিয়ে তোমাদের 33, এবং তোমাদের বইয়ের অপশান অনুযায়ী 33-এর অপশান বি যাওয়ার কিন্তু কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে আশা করছি 33টা বুঝতে পেরেছো। জাস্ট একটু ট্রিকি ছিল 33-এরটা, এই যে মানে শেষের পার্টটা, প্রথমের পার্টটা তো পুরোপুরি ইজি ছিল, শেষের পার্টটা একটু ট্রিকি ছিল তোমাদের। এরপরে আমরা চলে আসি 34-এর দাগে। 34-এর দাগে কি বলেছে না, বলেছে যে একজন উৎপাদক নাট ও বল্টু উৎপাদন করে 1 বাক্স নাট প্রস্তুত করতে এ মেশিনের 1 ঘন্টা, বি মেশিনের 3 ঘন্টা সময় লাগে। 1 বাক্স বল্টু প্রস্তুত করতে এ মেশিনের 3 ঘন্টা, বি মেশিনের 1 ঘন্টা সময় লাগে। যদি সে সর্বাধিক 12 ঘন্টা মেশিন চালু রাখে তবে নাট ও বল্টুর বাক্সের সংখ্যা x ও y হলে অসমীকরণগুলি লেখো। তাহলে আমরা ধরে নেব যে ধরি কি না, কি লিখবো না, ধরি যে এক্স বাক্স নাট ও ওয়াই বাক্স বল্টু প্রস্তুত করা হয়। ধরি এক্স বাক্স নাট
এক্স বাক্স নাট ও ওয়াই বাক্স বল্টু প্রস্তুত করা হবে। ওকে, তাহলে এক্স বাক্স নাট আর কিন্তু ওয়াই বাক্স বল্টু প্রস্তুত করা হবে। ওকে, এখন কি বলেছে না, এক বাক্স নাট প্রস্তুত করতে এই মেশিনের 1 ঘন্টা যায়। তাহলে এক বাক্স নাট প্রস্তুত করতে এ মেশিনের, এগুলো একটু লিখতে হবে তাই একটু টাইম কনজিউমিং, এ মেশিনের 1 ঘন্টা, 1 ঘন্টা ও বি মেশিনের 3 ঘন্টা সময় লাগে, ও বি মেশিনের 3 ঘন্টা সময় লাগে। এক বাক্স বল্টু প্রস্তুত করতে, প্রত্যেকটা জিনিস আমরা লিখছি বল্টু প্রস্তুত করতে যথাক্রমে, এটাকে একটু সহজে লেখার চেষ্টা করি, যথাক্রমে এ ও বি মেশিনের 3 ঘন্টা ও 1 ঘন্টা সময় লাগে। ওকে, 3 ঘন্টা ও 1 ঘন্টা সময় লাগে। তাহলে আমি এখান থেকে পেয়ে আছি যে, আর আমি কিন্তু লিখছি না এগুলো, যে এক বাক্স নাট প্রস্তুত করতে এ মেশিনের 1 ঘন্টা সময় লাগছে, বি মেশিনের 3 ঘন্টা সময় লাগছে। তাহলে এক্স বাক্স নাট প্রস্তুত করতে এ মেশিনের কত সময় লাগবে, এক্স বাক্স নাট প্রস্তুত করতে লিখতে হবে, কিছু করার নেই, এক্স বাক্স নাট প্রস্তুত করতে এ ও বি মেশিনের যথাক্রমে কত না, এক্স ঘন্টা, 1 ঘন্টা মানে এক্স ঘন্টা ও 3x ঘন্টা সময় লাগে। ওকে, আর কি বলেছে না, ওয়াই বাক্স বল্টু প্রস্তুত করতে এ ও বি মেশিনের যথাক্রমে, এ ও বি মেশিনের কি হচ্ছে যথাক্রমে কত লাগবে, এ মেশিনের কত 3 ঘন্টা সময় লাগে, তাহলে 3y, আর বি এর ওয়াই লাগছে 3y ও ওয়াই ঘন্টা সময় লাগে, ওয়াই ঘন্টা সময় লাগে। ওকে, তাহলে আমরা লিখে নিচ্ছি। এখন আমরা উপরের লেখাগুলো মুছি, যেহেতু উপরেরগুলো বইতেই লেখা রয়েছে তাই উপরের লেখাগুলোকে আমি মুছি, কারণ এখানে জায়গা হলো না, মানে এখানেই আমাদেরকে কিন্তু করতে হবে বাকিটা। তাহলে আমরা এখানে কি পেলাম না, এক্স বাক্স নাট প্রস্তুত করতে এই মেশিনের এক্স ঘন্টা, আর ওয়াই বাক্স বল্টু প্রস্তুত করতে এই মেশিনের 3y ঘন্টা। কি বলেছে এখানে না, বলেছে যে সর্বাধিক 12 ঘন্টা মেশিন চালু রাখে, তাহলে এক্স আর ওয়াই সর্বাধিক 12 ঘন্টা, মানে 12 ঘন্টা থাকতে পারে, সর্বাধিক 12 ঘন্টা মানে 12 ঘন্টা থাকতে পারে কিংবা তার থেকে কম, ম্যাক্স টু ম্যাক্স 12 ঘন্টায় কিন্তু থাকবে। তাহলে আমাদের কি না, এখান থেকে আমরা ইকুয়েশনটা পাচ্ছি যে এখানে নাট আর বল্টু, এখানে এর ক্ষেত্রে কত না, এর ক্ষেত্রে এক্স হচ্ছে, এখানে 3y, তাহলে এক্স প্লাস 3y সর্বাধিক 12, আর এখানে হচ্ছে 3x প্লাস ওয়াই, 3x প্লাস ওয়াই লেস দেন ইকুয়াল টু 12, এবং এক্স ওয়াই তো গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হচ্ছে আমাদের। তাহলে এটাই হয়েছে কি আমাদের এফএনএফ, যে এক্স প্লাস 3y লেস দেন ইকুয়াল টু 12, 3x সর্বাধিক যেহেতু বলেছে তাই কিন্তু। সর্বাধিক 12 ঘন্টা, সর্বাধিক জিনিসটাকে একটু বুঝতে হবে। হ্যাঁ ঠিক আছে, সর্বাধিক 12 ঘন্টা মানে ম্যাক্স টু ম্যাক্স তোমাদের কিন্তু 12 ঘন্টাই থাকবে। তাহলে তোমাদের বইয়ের অপশান অনুযায়ী কিন্তু অপশান 34-এর অপশান এ যাওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, 34-এর কিন্তু অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। সর্বাধিক সর্বনিম্ন মানে মিনিমাম তোমার হয়ে যাবে, মানে সর্বাধিক মানে ম্যাক্সিমাম, সর্বনিম্ন মানে মিনিমাম, এইটা বুঝবে, যে সর্বনিম্ন মানে ম্যাক্সিমাম কিন্তু বুঝবে না, সর্বনিম্ন মানে মিনিমাম।
আর সর্বাধিক মানে ম্যাক্সিমাম, অর্থাৎ এখানে ম্যাক্সিমাম 12 হতে পারে কিংবা 12 থেকে কম, ওটাই কিন্তু বুঝতে হবে। আশা করছি 34-এর কোশ্চেনটা ক্লিয়ার করতে পেরেছি। এরপরে কিন্তু আমরা 35 দাগে চলে আসছি। 35-এর কোশ্চেন আমাদের কি রয়েছে না, 35-এর কোশ্চেন আমাদের রয়েছে যে একটি বিশেষ প্রকার খাদ্যে কমপক্ষে 400 একক কার্বোহাইড্রেট, 500 একক ফ্যাট, 300 একক প্রোটিনের প্রয়োজন। ওকে, এখন কি বলেছে না, F1 খাদ্যে 10 একক কার্বোহাইড্রেট, 20 একক ফ্যাট, 15 একক প্রোটিন। F2 খাদ্যে 25 একক কার্বোহাইড্রেট, 10 একক ফ্যাট এবং 20 একক প্রোটিন আছে। F1 ও F2 খাদ্য সংখ্যা X ও Y একক হলে, তাহলে ধরি আমাদের কি বলে দিয়েছে না, ধরি F1 খাদ্য X একক ও F2 খাদ্য Y একক রয়েছে। ওকে, এরপরে আমাদের কি বলেছে না, এরপরে আমাদের বলেছে যে কমপক্ষে 400 একক, ওটা তো আমি ছাড়লাম, ওটা আমাদের ইকুয়েশনগুলো লেখার জন্য, ইনইকুয়েশনগুলো লেখার জন্য কাজে লাগবে। F1 খাদ্যে 10 একক কার্বোহাইড্রেট, 20 একক ফ্যাট, 15 একক প্রোটিন রয়েছে। তাহলে F1 খাদ্যে মানে কত, 1 একক F1 খাদ্যে রয়েছে। তাহলে 1 একক F1 খাদ্যে কত রয়েছে, 10 একক কার্বোহাইড্রেট রয়েছে। তাহলে কার্বোহাইড্রেটকে আমি C, প্রোটিনকে P, ফ্যাটকে F দিয়ে লিখছি। তাহলে 1 একক 1 একক F1 খাদ্যে, 1 একক F1 খাদ্যে কত রয়েছে, কি বলে দিয়েছে, 1 একক F1 খাদ্যে 10 একক কার্বোহাইড্রেট, তাহলে 10, 10 একক C, 10, তারপর কত 20 একক, 20 একক আর কত, আর হচ্ছে কি 15 একক প্রোটিন P, ফ্যাট F। ওকে, তাহলে 1 এককে যদি এত থাকে তাহলে X এককে কত থাকবে, X একক F1 খাদ্যে, F1 খাদ্যে কত থাকবে 10X একক C, 20X একক F আর হচ্ছে 15X একক P থাকবে। ওকে, এরপরে F1টা গেল, এরপরে F2 আমরা করব। তাহলে 1 একক F2 খাদ্যে, F2 খাদ্যে কত রয়েছে, 1 একক F2 খাদ্যে আমাদের কত বলে দিয়েছে যে 25 একক কার্বোহাইড্রেট, তাহলে 25 একক কার্বোহাইড্রেট মানে C, আর পরে কি বলছে 10 একক ফ্যাট, 10 একক F, আর কত বলেছে, আর বলেছে হচ্ছে কি 20 একক প্রোটিন রয়েছে, 20 একক প্রোটিন ফি। তাহলে আমাদের 1 একক F2 খাদ্যে আমরা কত একক ধরছি, Y একক। তাহলে Y একক F2 খাদ্যে কত থাকবে, জাস্ট গুণ হয়ে যাবে 25 Y একক C, 10 Y একক F আর 20 Y একক P। ওকে, তাহলে এখন কি বলেছে, এখন আমাদের এখানে ইনইকুয়েশনগুলো আমরা লিখে নেব, মুছতে হবে না। কি বলেছে না, কার্বোহাইড্রেটটা কমপক্ষে মানে মিনিমাম 400 হতে পারে কিংবা তার থেকে বেশি হতে পারে। ওকে, তাহলে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কি, তাহলে এখানে কত না 10X প্লাস 25Y, এটাই কিন্তু কার্বোহাইড্রেট আমাদের। এরপরে ফ্যাটটা কত, ফ্যাট হচ্ছে গিয়ে 20X প্লাস এখানে কত 10Y, আর কত, আর হচ্ছে গিয়ে 15X প্লাস কত 20Y। কত হতে পারে বলে দিয়েছে আমাদের না, মিনিমাম তো আমাদের হতে পারে কার্বোহাইড্রেট 400, ফ্যাট 500 আর হচ্ছে গিয়ে প্রোটিন 300। তাহলে প্রোটিন 300 হতে পারে, ফ্যাট 500 হতে পারে আর 400 হতে পারে। তো কার্বোহাইড্রেট 400 হতে পারে। এটা কি, এটা হচ্ছে কি আমাদের প্রশ্নানুসারে। তাহলে এই হচ্ছে কি আমাদের ইনইকুয়েশনগুলো আমরা লিখে নিলাম, আর এক্স আর ওয়াই তো অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 থাকবে। তাহলে তোদের বইয়ের অপশান আছে কিন্তু 35-এর কত হবে, 35-এর অপশান ডি কিন্তু তোদের হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, তোদের বইয়ের অপশান অনুযায়ী 35-এর অপশান ডি। তাহলে জাস্ট বুঝতে হবে জিনিসটা, এত বড় কোশ্চেন রয়েছে যে মানে খুবই বড় কিন্তু নয়, কোশ্চেন খুবই ইজি থাকবে, জাস্ট তোদের লেখাটা বড় করে দিয়ে দিয়েছে। তোদেরকে আরও তোদের সুবিধা হয়েছে এই কোশ্চেনগুলো তোদের যখন এমসিকিউ সিলেবাস হচ্ছিল না, অর্থাৎ তোদের আগে যারা তোদের দাদা দিদিরা পড়েছে তখন কিন্তু এই কোশ্চেনগুলো কী ছিল না, তখন কিন্তু এই কোশ্চেনগুলো সলভ করতে হতো। তোদের এখন জাস্ট এমসিকিউ আকার দিয়েছে, অর্থাৎ ইনইকুয়েশনগুলো লিখে করতে হচ্ছে, কিন্তু আগে ইনইকুয়েশনগুলোকে সলভ করে গ্রাফের আকারে, অর্থাৎ দীর্ঘ উত্তরধর্মীর কোশ্চেন ছিল এগুলো তোদের এমসিকিউ আকারে দিয়েছে। এবং তোদের আজকের লাস্ট কোশ্চেন 36 নাম্বার কোশ্চেন কিন্তু আমরা চলে এসেছি, লাস্ট কোশ্চেন আজকের। এবং তোদের ইনইকুয়ালিটি চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন আমরা করছি যে কি না, এক ব্যক্তি তার বাগানের জন্য এ, বি ও সি রাসায়নিক সার ব্যবহার করে বাগানের জন্য কমপক্ষে 10 একক এ সার, 12 একক বি সার এবং 12 একক সি সারের প্রয়োজন। 3 সারের তরল মিশ্রণে যথাক্রমে 5 একক, 2 একক, 1 একক এ, বি, সি সার আছে
এই তিনটি সারের শুষ্ক মিশ্রণে 1 একক 2 একক 4 একক এবিসি সার আছে। তরল মিশ্রণ শুষ্ক মিশ্রণে 100 ওয়াই একক হলেও সমীকরণগুলো লিখো। তাহলে ধরি x একক তরল মিশ্রণ ও ওয়াই একক শুষ্ক মিশ্রণ রয়েছে। ওকে, আমরা ধরে নিলাম। এরপরে কি বলেছে না x একক তরল মিশ্রণে, তাহলে 1 একক তরল মিশ্রণে কিন্তু আমাদের কি রয়েছে না এই যে 3 ধারে 1 এককটা কিন্তু এখানে উল্লেখ করা নেই। ওকে, যেমন এখানে 1 একক যে F1 খাদ্যে ওটা উল্লেখ ছিল না, সেরকম এখানে উল্লেখ নেই যে 1 একক তরল মিশ্রণে 5 একক এ সার 2 একক বি সার 1 একক সি সার রয়েছে। তাহলে 1 একক তরল মিশ্রণে 1 একক তরল মিশ্রণে কত রয়েছে 5 একক এ সার 5 একক 5 একক এ সার, তারপরে কত 2 একক বি আর 1 একক সি, 2 একক বি সার 1 একক সি সার রয়েছে। ওকে, তাহলে 1 একক তরল মিশ্রণে তাহলে x একক তরল মিশ্রণে কত রয়েছে x একক তরল মিশ্রণে 5x একক এ সার 2x একক বি সার আর x একক সি সার রয়েছে। ওকে, তাহলে এটা আমরা x এর বের করলাম। এরপরে 1 একক শুষ্ক মিশ্রণে আমরা করব, তাহলে সেই রকম 1 একক শুষ্ক মিশ্রণে কত রয়েছে না 1 একক এ সার 2 একক 4 একক, তাহলে 1 একক এ সার 2 একক বি সার আর 4 একক সি সার রয়েছে। ওকে, তাহলে আমাদের কি হয়েছে মানে যে ওয়াই একক শুষ্ক মিশ্রণে কত হবে ওয়াই একক এ সার 2 ওয়াই একক আর 4 ওয়াই একক হয়ে যাবে 4 ওয়াই একক এ বি সার আর সি সার রয়েছে। ওকে, তাহলে আমাদের কিন্তু এইখানে আমরা ইনইকুয়েশনগুলো লিখে নিতে পারবো কি না প্রশ্নানুসারে আমাদের কি বলে দিয়েছে না আমাদের বলে দিয়েছে যে তার বাগানের জন্য কমপক্ষে 10 একক মানে ম্যাক্সিমাম যা হতে পারে, তাহলে কমপক্ষে 10 একক এ সার 12 একক বি সার 12 একক সি সার, তাহলে এ সার টোটালটা কত রয়েছে 5x আর হচ্ছে কি এখানে ওয়াই, তাহলে 5x বি টোটাল কত রয়েছে 2x আর হচ্ছে কি 2y 2x প্লাস 2y, সি কত রয়েছে x প্লাস 4y কমপক্ষে 10 মানে ম্যাক্সিমাম যা হতে পারে এখানে 12 এখানে 12, তাহলে তোমাদের কিন্তু হয়ে গেল। এবং বইয়ের অপশান অনুযায়ী তোমাদের কিন্তু 36-এর অপশান ডি হয়ে যাবে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, জাস্ট তোমাদের গুগলিটা এই জায়গাটায় বুঝতে হবে যে কমপক্ষে সর্বনিম্ন সর্বাধিক এই জিনিসগুলো বুঝতে হবে। এবং তোমাদের লেখাঙ্ক মানে যে খুব বড় হবে তা না, খুবই ছোট মানে লেখাটাও বড় বাট সলভ করতে কিন্তু খুবই ইজি। অঙ্কগুলো দেখো খুবই তাড়াতাড়ি কিন্তু হয়ে গেল, হয়তো আমি বলছিলাম 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট লাগবে, হয়তো আমাদের 1 ঘন্টাই লেগেছে, মিনিমামটাই আমাদের কিন্তু মিনিমাম টাইমে হয়ে গেছে। 1 ঘন্টার মধ্যে কিন্তু আমরা সমস্ত কোশ্চেনগুলো সলভ করতে পেরেছি। এবং তোমাদের আজকের লেকচার কিন্তু এই পর্যন্তই। এরপরে লিনিয়ার ইনইকুয়ালিটি চ্যাপ্টার পুরোপুরি কমপ্লিট। এরপরে কিন্তু আমরা তোমাদের শুরু করব যে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা খুবই বড় রয়েছে, ত্রিকোণমিতি চ্যাপ্টারটাই আমরা শুরু করব। আশা করছি তোমাদের এক্সামের আগে ত্রিকোণমিতিটাকে আমরা কমপ্লিট করাতে পারবো। ত্রিকোণমিতি চ্যাপ্টারটা আমরা শুরু করব। এরপরে যে ক্লাস আসবে সেখানে ত্রিকোণমিতির ওপর আসবে। এবং তোমরা লিনিয়ার ইনইকুয়ালিটি চ্যাপ্টারটা যদি কমপ্লিট না করে থাকো তাহলে তোমাদের টোটাল 7টা লেকচার হয়ে গেল এবং চ্যাপ্টার পুরোপুরি কমপ্লিট। লেকচারগুলো দেখে তোমরা কিন্তু কমপ্লিট করো। এমসিকিউ তো তোমাদের করানো রয়েছে, তোমাদের লেভেল 1-এর যে টোটাল 36টা এমসিকিউ 3টে পার্টে করিয়ে দিয়েছি এবং তোমরা সেগুলো দেখো, খুবই হেল্পফুল হবে আশা করছি, খুবই ডিটেলসে করানো রয়েছে। এবং তোমাদের তো এমসিকিউ এক্সপ্রেসের পরে আসবে, চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে মানে এমসিকিউ এক্সপ্রেস তো তোমাদের আসবে খুব তাড়াতাড়ি পরের উইকেই। আমি বলছি পরের উইকেই তোমাদের এমসিকিউ এক্সপ্রেস আসতে চলেছে খুব তাড়াতাড়ি পরের উইকেই।
এবং তোমরা লেকচারগুলো দেখো। চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট না করে কিন্তু এমসিকিউ এক্সপ্রেস তোমরা দেখতে যেও না, চ্যাপ্টারটা পুরোপুরি নিজেরা কমপ্লিট করো। এবং এমসিকিউ এক্সপ্রেসটা জাস্ট আমরা করাচ্ছি রিভিশনের জন্য, যাতে তোমাদের কনসেপ্টগুলো আবার ওই কোশ্চেনগুলো করার মাধ্যমে যা 10টা 15টা কিংবা 20টা 30টা যা কোশ্চেন করানো হবে ওই কোশ্চেনগুলো করার মাধ্যমে তোমাদের যাতে কনসেপ্টগুলো আরেকবার ঝালাই হয়ে যায়। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ত্রিকোণমিতির ক্লাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো এবং মন দিয়ে ফাটিয়ে পড়াশোনা করে যাও। ওকে।